হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ চলে এসেছি আবার তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা করব পার্ট 20 অর্থাৎ 25শে আগস্ট সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। আজকের শিফটটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, একদম লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী তোমাদের বোঝানো হচ্ছে। তোমাদের সোমনাথ স্যার যেরকম তোমাদের কাছে ছিল বিগত দিনগুলিতে আজও তোমাদের কাছে থাকবে, এবং টিল দ্য এক্সাম তোমাদের কিন্তু যেরকম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন সেগুলোই করে যাবে। কোনো প্রশ্নের গিমিক আমি দেখাই না, কোন রকম বলে দিই না যে 100% সাজেশন, কিন্তু হ্যাঁ যেগুলো বলি সেগুলো পরীক্ষায় এসে যায়, তার কারণ হচ্ছে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী পড়াই। অনেকে অনেক জায়গায় বিভিন্ন টাইপের কোর্স করেছো, ফ্রড হয়েছো, এবং শুধু তাই নয় তারা পরীক্ষার হলে গিয়ে সারপ্রাইজ খেয়ে গেছো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি বলতে পারি এই পার্টগুলো প্রত্যেকে করবে। যারা আমার পেইড ব্যাচে রয়েছে, যারা আমার নন পেইড অর্থাৎ ফ্রি ব্যাচে রয়েছে, প্রত্যেকে কিন্তু এই ক্লাসগুলো করবে। তো ক্লাস শুরু করার আগে একটাই কথা তোমাদের আমি প্রত্যেককে বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আমার দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ আর একটা হচ্ছে সায়েন্স স্পেশাল ব্যাচ। এটাকে সম্পর্কে বলার কিছু নেই, প্রত্যেকটা ক্লাসে বলে দিই যে যারা সায়েন্সটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সুন্দরভাবে বাংলায় এনসিইআরটি তে শেষ করতে চাও, কোনো নোটস নয়, বাংলা এনসিইআরটি এবং ক্লাস 11-12 এর যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলোর এক্সক্লুসিভ নোটস প্লাস প্রিভিয়াস ইয়ার্স প্লাস নিউমেরিক্যালস, ডায়াগ্রাম, লেটেস্ট প্রশ্ন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রত্যেকটাই কোর্সের মধ্যে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন চলে এসেছে, দেখো প্রথম প্রশ্ন বলছে এটি সমজাতীয় সিরিজ। তোমাদের আমি বারবার এই সমজাতীয় সিরিজগুলো বোঝাই। পরবর্তী সদস্য একটি কার্বন পরমাণুর সাথে কতগুলি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে। মনে করো CnH2n, কি বলছি, অ্যালকিন, CnH2n+2 অ্যালকে মানে অ্যালকেন, আর CnH2n-2 অ্যালকাইন। মনে করো আমি বলতে পারি যে মিথেন CH4, তাহলে এটা কি গেল C1 H2+2 CH4, অর্থাৎ এটা গেল মিথেন বা অ্যালকেন। এরপরে কি হবে ইথেন, ইথেন কি হবে C2H, কি হয়ে যাবে 2 2 4 C2H6। তাহলে এই যে পরবর্তী সিরিজের মধ্যে হাইড্রোজেনের কত পার্থক্য হচ্ছে, দেখো হাইড্রোজেনের কিন্তু 2 পার্থক্য হচ্ছে, অর্থাৎ একটা কার্বনের পার্থক্য হচ্ছে। দেখো C থেকে C একটা কার্বনের পার্থক্য, মানে C থেকে C2 হলো একটা কার্বনের পার্থক্যের জন্য কটা হাইড্রোজেনের পার্থক্য হচ্ছে, দুটো হাইড্রোজেনের পার্থক্য হচ্ছে। তুমি CnH2 এ বসেও দেখে নিতে পারো, দেখো C2H আমি কত বসাতে পারি C2H4, তারপরটা কত বসাতে পারি C2H4 মানে কি, C2H4 মানে হচ্ছে ইথিন, ইথিন বা ইথাইন বলতে পারো। C3H6, C3 কি বসবে আমরা H6 বসাবো, কারণ দেখো 3 2 6, এখানে যদি 3 বসাই এখানে তাহলে কত বসবে 6 বসবে, অর্থাৎ এটা গেল প্রোপিন। কি বলবো, প্রোপিন, অ্যালকিন, প্রোপিন। এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে যখনই প্রোপিন হচ্ছে তখন দেখো এখানে কার্বন কার্বনের পার্থক্য কত হচ্ছে 1, আর এখানে হাইড্রোজেনের পার্থক্য কত হচ্ছে 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি তুমি যে কোনো সমজাতীয় সিরিজ নাও, সেটা অ্যালকেন নাও, অ্যালকিন নাও, অ্যালকাইন নাও, যাই নাও না কেন, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা কার্বনের পার্থক্যের জন্য দুটো করে হাইড্রোজেনের পার্থক্য হবে, অর্থাৎ 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বি কেয়ারফুল, এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। যদি ক্লাসটাকে ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সোমনাথ স্যারকে, ভিক্টরি এডুকেশনকে ছোট্ট চ্যানেল, তোমরা সাপোর্ট করবে। তোমরা দেখছি যে অনেক বড় বড় চ্যানেল রয়েছে যাদের কন্টেন্ট জিরো, আমি একদম বাজি বলতে পারি, বাজি ধরে বলতে পারি কন্টেন্ট জিরো, সেই চ্যানেলগুলো ফুলে ফেপে উঠছে। কেন না, শুধুমাত্র গিমিকের জন্য, গিমিক দেওয়ার জন্য চ্যানেল ফুলে ফেপে উঠছে। কিন্তু ছোট্ট চ্যানেল যারা জুড়ে রয়েছে, আমি জানি যে জাস্ট এই রিক্রুটমেন্ট সাইকেলটা হয়ে যাওয়ার পর আমারও কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পরিণত হবে, তার কারণ যে কন্টেন্ট গুলো দিচ্ছি দ্যাট ইজ জেনুইন কন্টেন্ট। বেশি কথা বলবো না, নেক্সট টাইম খুব অল্প আছে, আজকে ক্লাসগুলো চটপট শেষ করব। একজন ব্যক্তির লিঙ্গ দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ পার্টিকুলার কথা হচ্ছে একজন ব্যক্তির লিঙ্গ নির্ধারিত হয় কিসের দ্বারা, নিচে শুক্রাণু এবং ডিম্বাণু উভয় উপস্থিত ক্রোমোজোম এবং পিতামাতার খাদ্যাভ্যাস, শুক্রাণুতে উপস্থিত ক্রোমোজোম, ডিম্বাণুতে উপস্থিত ক্রোমোজোম, শুক্রাণু ডিম্বাণু উভয় মধ্যস্থ উপস্থিত ক্রোমোজোম। এবার তুমি দেখো বিষয়টা, একজন মহিলা বা ফিমেলের যে ক্রোমোজোম থাকে, কি কি সেক্স ক্রোমোজোম থাকে, এক্স এক্স প্রকার সেক্স ক্রোমোজোম থাকে, কিন্তু একজন মেল বডিতে কি থাকে না, এক্স ওয়াই প্রকার সেক্স ক্রোমোজোম থাকে। আচ্ছা, এখান থেকে যদি একটা ফিমেল সৃষ্টি হয় তাহলে এক্স এক্স, আর এখান থেকে যদি একটা মেল সৃষ্টি হয় তাহলে এক্স ওয়াই। তার মানে এখানে কোন ক্রোমোজোমটা আমার সেক্স ডিটারমাইন করছে, অবভিয়াসলি শুক্রাণুতে অবস্থিত ক্রোমোজোম বা পুরুষের দেহে যে অবস্থিত ক্রোমোজোম বা এক্স ওয়াই এর মধ্যে যে ওয়াই ক্রোমোজোমটা, মেনলি ওয়াই প্রেজেন্ট থাকা মানে সেটা মেল হয়ে যাচ্ছে। তার ফলে আমরা বুঝতে পারছি যে শুক্রাণুতে অবস্থিত ক্রোমোজোমটাই কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারণ করছে। তাহলে এটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যাব। খুব ভালো একটা প্রশ্ন, তোমাদের দেখে মনে হবে স্যার এগুলো কি ডায়াগ্রাম, কোথা থেকে চলে এলো? হ্যাঁ, এগুলো ডায়াগ্রাম। সবাই বলবে ইউথের বই, ইউথের বই, ইউথের বই, ইউথের বই থেকে অ্যাজ ইট ইজ তুলে দিয়েছি।
ভাই শুধু ইউথের বই করলে হবে? আমাকে তো ছাত্রদের দেখাতে হবে যে কোথা থেকে প্রশ্নটা এসেছে, এটা কোন বই, এটা কোন বই। এনসিইআরটি ক্লাস 10 এর বই জৈব বিবর্তনের চ্যাপ্টার থেকে অ্যাজ ইট ইজ তুলে দিয়েছে। অ্যাজ ইট ইজ এই লেখাটা তুলে দিয়েছে তোমাকে। এই লেখাটা যে পড়ে যাওনি সে ভেবা চেকা খেয়ে চলে আসবে, শুধু ক্লাস নোটস পড়ে যাবে তুমি। আমি ক্লাস নোটস দেওয়া বন্ধ করে দিয়েছি আমার নেক্সট আগের ব্যাচ থেকে। কেননা যখন দেখছিলাম যে ক্লাস নোটস দিচ্ছে অথচ ছেলে মেয়ে বলছে স্যার এনসিইআরটি পড়বো না, ক্লাস নোটস পড়বো, গুলিয়ে ফেলছি, তখন বলছি ভাই ক্লাস নোট দেওয়া আজ থেকে আমি বন্ধ করলাম। কিছু চ্যাপ্টার ডেফিনেটলি দেবো যেগুলো তোমাদের 11-12 এ আছে, ওই বই তো পুরোটা পড়তে হবে না, সেগুলো দেবো, বাট আর বাদ বাকি কোনো ক্লাস নোটস দেবো না। এনসিইআরটি লাইন বাই লাইন তোমাকে আমি এক্সপ্লেন করবো উইথ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। দ্যাট ইজ ইউর অ্যান্সার। তাহলে এখানে কি দেখাচ্ছি আমরা, না এটা আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ অণু বা ডিএনএ এর অনুলিপিতে বা প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশনের ত্রুটি থাকার জন্য কি হচ্ছে না, এই ধরনের একটা জীব থেকে দুটো অপত্য সৃষ্টি হচ্ছে একটা মাতৃকোষ থেকে, তারপর দুটো দুটো করে অপত্য হচ্ছে। আমরা কি জানি যে আমাদের মধ্যে যে প্রকরণ দেখা যায় সেটা কেন দেখা যায়, কারণ ডিএনএ রেপ্লিকেশনের জন্য। ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি হয়, ভেদের সৃষ্টি হয়, ক্রোমোজোমের জন্য সৃষ্টি হয়। তো এখানে কি লিখেছে দেখো, একটি জীবের প্রজননের জন্য একটি ব্যবস্থাকে উপস্থাপন করা হয়েছে যেমনটা অযৌন জননের ক্ষেত্রে ঘটে। তাহলে এই যে পার্টিকুলার বিষয়টা দেওয়া হয়েছে, এটা কিসের ক্ষেত্রে দেখছি আমরা, অযৌন জননের ক্ষেত্রে দেখছি। যদি একটি ব্যাকটেরিয়া বিভাজিত হয় এর ফলে উৎপন্ন দুটো ব্যাকটেরিয়া, দেখো একটি ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া উৎপন্ন হচ্ছে। ভবিষ্যতে তোমাকে এই ছবিটা দিয়েই প্রশ্ন করবে যেটা কার বিভাজন, তখন তুমি উত্তর কি দেবে, উত্তর দেবে ব্যাকটেরিয়ার বিভাজন, ব্যাকটেরিয়ার বিভাজন দেবে তুমি। ঠিক আছে। উৎপন্ন চারটি ব্যাকটেরিয়া দেখতে অনেকটাই একই রকম হয়, এদের মধ্যে খুবই সামান্য পার্থক্য থাকতে পারে, খুব সামান্য পার্থক্য থাকতে পারে, যেটা মানে যেটা মানুষদের ক্ষেত্রে অনেকটা বেশি পার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সামান্য পার্থক্য থাকতে পারে। তার কারণটা কি, কারণ ডিএনএ, এই যে প্রশ্নটা দেখো এখান থেকে তুলে দিয়েছে, ডিএনএ প্রতিলিপিকরণে খেলে সামান্য ত্রুটির জন্য। যদি যৌন জনন সংঘটিত হয় তবে অধিকতর বৈচিত্র্য সৃষ্টি হয়, যে ঘটনাটি আমরা বংশানুক্রমিক ভাবে দেখবো। তাহলে এই যে ভাই সাহেব আমাকে এইটা দিয়েছে, এটা কার, এটা একটা ব্যাকটেরিয়ার বা অযৌন জননের প্রকরণটা দিয়েছে, যে ক্ষেত্রে আমরা দেখব যে একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়া কিন্তু সৃষ্টি হচ্ছে একই ধরনের। তুমি বলবে স্যার ব্যাকটেরিয়া কি নিজেদের মধ্যে বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে? আমি বলবো অবশ্যই করতে পারে। দেখবে যখন তোমার শরীরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, বলে না যে এই ব্যাকটেরিয়ার চরিত্র পাল্টে গেছে, ফলে আগে যেখানে অ্যান্টিবায়োটিক দিলে ওই ব্যাকটেরিয়াটা মরে যাচ্ছিল এখন সেটা মরছে না, কারণ কি না ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের সামান্য ত্রুটি ঘটে বা ডিএনএ রেপ্লিকেশন হয় এবং ওরাও ওদের বৈশিষ্ট্য চেঞ্জ করে। মেলদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায় মানে মানুষদের ক্ষেত্রে, সেটা কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কম দেখা যায়, বাট দেখা যায়। এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার্স এ প্রশ্ন আছে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। ইংলিশে দিয়েছি কেন না, কারণ এই বাংলাতে কিছু কিছু প্রবলেম হয় ম্যাগনেটিজম বা কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে, এটা ইংলিশে দিয়ে দিয়েছি। একটি কারেন্ট বহনকারী পরিবাহীর উপর বলের দিক পরিবর্তন করতে হলে নিচের কোন পদ্ধতিগুলি ব্যবহার করা যেতে পারে? হুইচ অফ দ্য মেথড ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফোর্স? অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি এরকম করে যদি আমরা বলি, এরকম করে যদি আমরা দেখি, এদিকে যদি কারেন্ট থাকে, এদিকে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে এদিকে ফোর্স থাকে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল অনুযায়ী। কিন্তু দেখো তাহলে আমাকে বলছে যদি ফোর্সটাকে আমাকে চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করবো? ভাই ম্যাগনেটিক ফিল্ড তুমি কি করে চেঞ্জ করবে, তোমাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লো এর দিক, অর্থাৎ চেঞ্জ দ্য ডিরেকশন অফ কারেন্ট। তুমি যখনই ডিরেকশন অফ কারেন্ট চেঞ্জ করে দেবে তখনই কি হবে, অটোমেটিক্যালি বাকি দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের শক্তি বা চেঞ্জ দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রেংথ চেঞ্জ করে কি করে করবে, তোমাকে তো ডিরেকশন চেঞ্জ করতে হবে। ডিরেকশন তুমি যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দাও শুধুমাত্র 3 হয়ে যাবে এখানে সঠিক। কারেন্টের মাত্রা পরিবর্তন বা চেঞ্জ দ্য ম্যাগনিটিউড মান পরিবর্তন করলে হবে না, ডিরেকশন পরিবর্তন করতে হবে। কারণ তুমি এখানে চাইছো ডিরেকশন পরিবর্তন, তাহলে বাকি যে চেঞ্জটা সেটা তোমাকে ডিরেকশন পরিবর্তনের মধ্য দিয়েই করতে হবে, মান পরিবর্তনের দিলে করলে কিন্তু হবে না। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভুল? বিকর্ষণ হচ্ছে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা, একদম ঠিক। একটি বার চুম্বকের বাইরে চুম্বক ক্ষেত্রের রেখাগুলি উত্তর থেকে দক্ষিণ মেরুতে পরিচালিত হয়, একটি বার চুম্বকের বাইরে, একদম ঠিক। বার চুম্বকের ক্ষেত্রে তোমাকে বলেছিলাম, বার চুম্বকের ক্ষেত্রে কি হয় না উত্তর মেরু থেকে নর্থ এবং সাউথ যদি হয়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়, কি সময় না চুম্বক ক্ষেত্রের রেখাগুলি উত্তর থেকে দক্ষিণ মেরুতে যায় বাইরের দিকে, এই যে বাইরের দিকে আঁকলাম। আর ভেতরের দিকে কি হয় না দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়, দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়। ঠিক আছে, তাহলে ভেতরের দিকে, ভেতরের সময় দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়, যদি এটা সাউথের দিকে নর্থের দিকে হতো, যাই হোক একই ব্যাপার। নেক্সট বলছে একটি চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটি নির্দিষ্ট বিন্দুতে বেশ কয়েকটি ক্ষেত্ররেখা ছেদ করে মানে ইন্টারসেক্ট করে। আমি বারবার বলেছি যে চৌম্বকের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো ওরা কখনো কিন্তু ইন্টারসেক্ট করতে পারে না, তাই এইটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। একটি
অবাধে স্থগিত বার চুম্বক উত্তর দক্ষিণ দিকে পয়েন্ট করে, এটাও তোমার ঠিক রয়েছে। তাহলে এইটা হয়ে যাবে তোমার 3 নম্বরটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিও, এখানে ইংলিশ ভার্সনটা দেওয়া রয়েছে। কীটনাশক যদি নন বায়োডিগ্রেডেবল কৃষির জন্য উপকারী এবং ক্ষতিকর উভয় কীটনাশক সংক্রান্ত ভুল বিবৃতিটি কোনটি? তারা গাছের বৃদ্ধি হ্রাস করে, এগুলি উদ্ভিদের ক্লোরোফিল উপাদান হ্রাস করে, তাই সালোক সংশ্লেষ প্রভাবিত হয়। তারা নাইট্রোজেন বিপাক পরিবর্তন করে, তাই উদ্ভিদ প্রোটিনের পরিমাণ কম থাকে। এগুলি আগাছা, কীটপতঙ্গ এবং গাছের রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ভুল বিকল্পটি নির্বাচন করি। কীটনাশক যদিও নন বায়োডিগ্রেডেবল কৃষির জন্য উপকারী এবং ক্ষতিকর উভয় কীটনাশক সংক্রান্ত ভুল বিকল্প বলছে। এগুলি আগাছা, কীটপতঙ্গ, গাছের নিয়ন্ত্রণে ব্যবহারও একদম ঠিক রয়েছে। নাইট্রোজেন বিপাক পরিবর্তন করে, উদ্ভিদের প্রোটিন পরিমাণ কম থাকে। এগুলি উদ্ভিদের ক্লোরোফিল উপাদান হ্রাস করে, তাই সালোক সংশ্লেষ প্রভাবিত করে। একদম এইটাই ভুল রয়েছে, অর্থাৎ এইটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তারা গাছের বৃদ্ধি হ্রাস করে, একদমই না, গাছের বৃদ্ধি হ্রাস করে না। তো এটাই হয়ে যাবে 2 নম্বরটা সঠিক উত্তর। ঠিক আছে, অ্যামিবাতে কিভাবে খাদ্য গ্রহণ করে? অ্যামিবা কিভাবে খাদ্য গ্রহণ করে? তো নিশ্চয়ই জানো, এরকম যদি অ্যামিবা হয় তারা কি হয় না, তারা শরীরের যে এই যে সারফেসটা, এই শরীরের সারফেসটা দিয়েই তারা কিন্তু খাদ্য গ্রহণ করে, অর্থাৎ সমগ্র শরীরের এলাকা দিয়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এ থেকে বি তে যাওয়ার সময় আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে দেখো, এগুলো তোমাদের আমি বহুবার বলেছি, আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা যদি দেখো, বহুবার বলেছি। তোমরা ভাবছো যে স্যার আপনারা তাড়াতাড়ি কেন পড়াচ্ছেন? কারণ এটা রিভিশন ক্লাস, তোমাদের শিফট ওয়াইজ ক্লাস। যাদের মনে হচ্ছে যে একটু আসতে, তারা ভিডিওটাকে স্লো করে নেবে। যাদের মনে হচ্ছে আরো বেশি, ভিডিওটাকে ফরওয়ার্ড করে নেবে, মানে স্পিড বাড়িয়ে নেবে। দেখো, একটা যদি আমি এ বলি, একটা যদি বি বলি, তাহলে আলোক রশ্মি এখান থেকে এইদিকে যাওয়ার সময় কিছু বেঁকে গেছে, অবিলম্বের দিকে সরে গেছে। তাহলে অবিলম্বের দিকে সরে গেছে মানে আমি কি বলতে পারি, যে এ কিন্তু লঘু মাধ্যম এবং বি কিন্তু হচ্ছে ঘন মাধ্যম। তাহলে দেখো, এ মাধ্যম বি এর থেকে অপটিক্যালি ঘন, একদম ঠিক রয়েছে। বি এর চেয়ে এ তে আলোর গতিবেগ বেশি, একদম ঠিক, কারণ অপটিক্যালি রেয়ার মিডিয়াম বা লঘু মাধ্যমে আলোর গতিবেগ সবসময় বেশি হয়, আর ঘন মাধ্যমে আলোর গতিবেগ কম হয়। তাহলে এটাও ঠিক রয়েছে, বি এর চেয়ে এ তে আলোর গতিবেগ বেশি। ঠিক আছে, আচ্ছা এইটা ভুল রয়েছে তোমাদের, সরি। এ মাধ্যম বি এর চেয়ে অপটিক্যালি ঘন, এটা কি করে ঘন হলো? বলেছে এ থেকে বি এ যাওয়ার সময় আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। দেখো, এইভাবে আলোক রশ্মি এসে যদি এইভাবে এসে, তাহলে বিটা ঘন হবে, এটা লঘু হবে। এ মাধ্যম বি এর চেয়ে অপটিক্যালি ঘন, এটা ভুল রয়েছে। ঠিক আছে, এইটা ঠিক রয়েছে, বি এরটা ঠিক রয়েছে। বি এর চেয়ে এতে আলোর গতিবেগ বেশি, একদম ঠিক। লঘু মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয়। আচ্ছা, বি এর প্রতিসরাঙ্ক এর প্রতিসরাঙ্কের চেয়ে একদম বেশি, কারণ আমি বলেছিলাম যেখানে আলোর বেগ কম, যেখানে আলোর বেগ কম, তার কি হবে, তার প্রতিসরাঙ্ক কিন্তু এ হবে, মানে আলোর বেগ কম মানে প্রতিসরাঙ্ক বেশি, আর প্রতিসরাঙ্ক কম মানে আলোর বেগ বেশি। অর্থাৎ মিউর সঙ্গে কি হচ্ছে না, ভিটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে গঠিত হয়। তাহলে বি এর দেখো প্রতিসরাঙ্ক, এর আরো একটা ভাবে বলতে পারো, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় বেশি হয়। তাহলে বি এর প্রতিসরাঙ্ক অবশ্যই কি হবে, বি এর প্রতিসরাঙ্ক এ এর প্রতিসরাঙ্কের চেয়ে বেশি, এটাও ঠিক রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এ এবং সি ঠিক, এ এবং সি ঠিক, অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্টটা তোমার, মানে 1 নম্বর অপশনটা ঠিক হবে। বোঝা গেছে? যাদের এটা বোঝা যাচ্ছে না, তারা আমার প্রিভিয়াস আলোর প্রতিসরণ এবং লেন্সের ফার্স্ট ক্লাস দেখো, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নেক্সট, একটি বস্তু 3 সেন্টিমিটার উচ্চতা, একটি প্রধান অঙ্কের 6 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি উত্তল আয়নার সামনে 20 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়। চিত্রটির উচ্চতা রয়েছে। ভালো করে বোঝো, এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক তোমাদের আমি করিয়েছি, কিন্তু এখন আর করাবো না, যেহেতু এক্সাক্ট ডেটা চাইবে না। যখন তোমার অঙ্কে এক্সাক্ট ডেটা চাইবে না, তখন তুমি হ্যাক অ্যাপ্লাই করবে, যেটাকে আমি বলছি সোমনাথ স্যার হ্যাক। কি হ্যাক বলেছিলাম? যেগুলো তোমাকে কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকবে, তারাই এই হ্যাকটা অ্যাপ্লাই করে এই ধরনের প্রশ্ন তুড়ি মেরে উত্তর দিয়ে টাইম বাঁচাতে পারবে। কিভাবে? দেখো ভাই সাহেব, তোমাকে বলেছে, যেটা কি বলেছে, উত্তল আয়না বলেছে, উত্তল আয়না বলেছে। তাহলে দেখো, উত্তল আয়নার ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্ব সবসময় কি গঠিত হবে? সবসময় অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। আর ভাই সাহেব, অসৎ প্রতিবিম্বকে কখনো উল্টো হয়? উল্টো হয় না। ভার্চুয়াল ইমেজ কখনো কিন্তু উল্টো হয় না। ভার্চুয়াল ইমেজ সবসময় কিন্তু এই জায়গাটা ভার্চুয়াল ইমেজ গঠিত হয় এবং সবসময় সোজা গঠিত হয়। তাহলে যে কটা উল্টানো রয়েছে, সে কটাকে আমি কি করব? কেটে দেবো, উল্টানো গুলোকে কেটে দিলাম। এরপর দেখো, এই উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠন, সবসময় মনে রাখবে, উত্তল দর্পণের যে কোনো অবস্থাতে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেটা বস্তুর থেকে, বস্তুর যে উচ্চতা তার থেকে কম উচ্চতায় কিন্তু গঠিত হবে। অর্থাৎ এখানে বলেছে বস্তুর উচ্চতা 3 সেন্টিমিটার, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে বস্তুটা কিন্তু, মানে প্রতিবিম্বটা কিন্তু বস্তুর থেকে ছোট হবে। তাহলে এখানে যদি তোমাকে 3 সেন্টিমিটার দেয়, তাহলে আমি অবশ্যই বলতে পারবো এখানে কি হবে না, 3 সেন্টিমিটার থেকে কম এবং খাড়া হবে। অর্থাৎ যে প্রতিবিম্বটা গঠিত হবে, সেটা অবশ্যই 3 সেন্টিমিটার থেকে কম হবে। কেন না, কারণ প্রথমত এটা অসৎ প্রতিবিম্ব, আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে কোনো অবস্থায় তুমি যদি বস্তু রাখো, সেক্ষেত্রে তার যে প্রতিবিম্বটা গঠিত হবে, সেটা কিন্তু কম গঠিত হবে।
তুমি চাইলে আমাকে কমেন্ট বক্সে এক্সাক্ট ফিগারটা বলতে পারো যে অ্যাকচুয়াল তোমার হাইট অফ ইমেজ কত হচ্ছে, তুমি দেখবে একই হচ্ছে। জাস্ট তোমাদের এই জিনিসগুলো কেন শিখিয়ে রাখছি, কারণ এগুলো তোমাকে পরীক্ষা হলে কিন্তু টাইম বাঁচাবে। এই অঙ্ক করার দরকার নেই, যখনই তোমাকে এখানে এক্সাক্ট ডেটা চাইতো যে হাইট অফ ইমেজ কত হবে ভাই তুমি এখানে বলো, তখন তোমাকে অঙ্ক করতে হতো, বাট এক্সাক্ট ডেটা না চাইলে এই অঙ্ক করার দরকার নেই। নেক্সট ক্লাস, নেক্সট প্রশ্ন। আধুনিক পড়াশোনাতে কটা গ্রুপ রয়েছে? 18টা গ্রুপ রয়েছে। কটা পিরিয়ড রয়েছে? 7টা পিরিয়ড রয়েছে। অপশন 2 উইল বি রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোন দ্রব্য উদ্ভিদের পুরাতন জাইলেম বা ওল্ড জাইলেমে সঞ্চয় থাকবে? কি হবে না রজন। রজন কেন না, এগুলো হচ্ছে কি, এই রজনটা কি, রজনটা হচ্ছে একটা রেচন পদার্থ, বাকিগুলো তো রেচন পদার্থ না। তো এই রজনটা কিন্তু সঞ্চয় থাকবে। সাইট্রিক অ্যাসিড ফলে সঞ্চয় থাকে, বাট রজনটা হচ্ছে জাইলেমে সঞ্চয়। মনে রাখবে, ইম্পর্টেন্ট। অ্যামিবাতে জলের পরিমাণ ঠিক রাখার জন্য ফুড ভ্যাকুয়াল কি করে থাকবে? ফুড ভ্যাকুয়াল তো ফুড থাকবে, তাহলে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল যেগুলো কন্ট্রাক্ট করতে পারবে সেটাই কিন্তু কাজ করে। সাইটোপ্লাজম রক্তরস ঝিলিত হবে না। এই জলটাকে কে সঞ্চয় করে রাখে? ভ্যাকুয়াল, জল বা বিভিন্ন রকম যে খাদ্যদ্রব্য গুলো। এবার ফুড ভ্যাকুয়াল তোমাকে দিয়ে দিয়েছে, ফুড ভ্যাকুয়াল তো হতে পারে না, কারণ ওখানে ফুড ভ্যাকুয়াল বলাই রয়েছে, তাহলে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। আচ্ছা, বাবু একটি টেস্ট টিউবে কিছু পরিমাণ পাতলা নাইট্রিক অ্যাসিড নিয়েছিল। পাতলা নাইট্রিক অ্যাসিড নিয়েছে HNO3, প্রায় 10 মিনিটের জন্য 70°C টেস্ট টিউবে গরম করেছিল। তাহলে নাইট্রিক অ্যাসিডের পিএইচ এর পরিমাণ কি হবে? দেখো, যখনই তুমি ডাইলিউট HCl নেবে এবং তাকে হিট করবে, মনে রাখবে তার পিএইচটা কিন্তু কি হবে? পিএইচটা কিন্তু ডিক্রিজ হবে। আর পিএইচ ডিক্রিজ মানে কি? পিএইচ বাড়বে। পিএইচ ডিক্রিজ মানে কিন্তু পিএইচ বাড়বে। পিএইচ ইনক্রিজ মানে 1 এর দিকে যাচ্ছে, বাট পিএইচ ডিক্রিজ মানে কিন্তু বেসিসিটির দিকে যাবে, অর্থাৎ এটা পিএইচ এর প্রভাবটা কিন্তু কমবে। ক্লিয়ার? নেক্সট, ডোবেরিনারের লতে আমরা কি জেনেছি? ডোবেরিনারের লতে জেনেছি প্রথম যে দুটো এলিমেন্ট তাদের যোগফলের গড়টা, যোগফলের গড় মানে এই দুটো এলিমেন্টকে যোগ করে গড় করলেই মাঝখানের এলিমেন্টটা পাবো, এটা আমরা পেয়েছি, সেটাই আমাকে বলতে হচ্ছে। ত্রয়ীটির প্রথম এবং তৃতীয় উপাদানের পারমাণবিক ভরের যোগফল দ্বিতীয় মৌলের সমান, একদম না, যোগফল সমান হবে না, যোগফলের গড় বা মিন। ত্রয়ীটির প্রথম এবং তৃতীয় উপাদানগুলির পারমাণবিক ভরের গাণিতিক গড় দ্বিতীয়টির সমান, একদম ঠিক রয়েছে। ঠিক আছে, দ্বিতীয়টির সমান একদম ঠিক রয়েছে, 2 নম্বর অপশন একদম ঠিক রয়েছে। দেখো বাকি অপশন গুলো পড়ে দিই। ত্রয়ী দ্বিতীয় এবং তৃতীয় না, দ্বিতীয় তৃতীয় না, প্রথম এবং দ্বিতীয় না, তাহলে একদম ঠিক রয়েছে। অর্থাৎ যে ত্রয়ী গুলো গঠিত, ডোবেরিনার টায়ার্স তোমরা পড়েছো, পারমাণবিক ভরের উপর ভিত্তি করে যেগুলো বানানো, দুটো প্রথম এবং তৃতীয়টা যোগ করবে, ডিভাইডেড বাই 2 করলে বা মিন করলে তোমরা মাঝখানেরটা পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? পরবর্তী প্রশ্ন, ইস্ট ফার্মেন্টেশন এবং মানুষের পেশি কোষে যে অ্যানারোবিক শ্বাস প্রশ্বাস হয়, অ্যানারোবিক শ্বাস প্রশ্বাস মানে কি? অ্যানারোবিক শ্বাস প্রশ্বাস মানে যেখানে O2 লাগবে না বা যেখানে অক্সিজেন লাগবে না। তাহলে যেখানে অক্সিজেন লাগবে না শ্বাস প্রশ্বাস হচ্ছে, সেই শ্বাস প্রশ্বাসটা কোথায় হবে? অবভিয়াসলি তোমাদের এরকম আমি ড্র করে করে দেখিয়েছিলাম, সেই প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে হবে, সাইটোপ্লাজমের স্থান নেয়। অর্থাৎ ইস্ট ফরমেশনটা বা ইস্টের ফার্মেন্টেশন এবং মানুষের পেশি কোষে যে অ্যানারোবিকটা হয়, শ্বাস প্রশ্বাসটা, সেটা কিন্তু সাইটোপ্লাজমে হয়। বাট অ্যারোবিক যদি হয়, মানে যেটা অক্সিজেনের উপস্থিতিতে যেটা হবে, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হবে। ক্লিয়ার? নেক্সট, শুষ্ক লুব্রিকেন্ট হিসেবে কার্বনের কোন রূপ ব্যবহার করা হয়? শুষ্ক লুব্রিকেন্ট, শুষ্ক কিন্তু লুব্রিকেন্ট কি হবে? অবভিয়াসলি হয়ে যাবে গ্রাফাইট। ভাই হীরা তো কঠিন, কয়লা তো হবে না, শুষ্ক লুব্রিকেন্ট বলেছে, কয়লার কোক তো হবে না, তাহলে গ্রাফাইট হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট, ক্লোরিন গ্যাস পটাশিয়াম আয়োডাইড। আচ্ছা, ক্লোরিন গ্যাসের সঙ্গে পটাশিয়াম আয়োডাইড দ্রবণে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড KCl উৎপন্ন করেছে। তাহলে দেখো ক্লোরিন কি হয়েছে? ক্লোরিন হচ্ছে পটাশিয়ামের দ্বারা কি হয়েছে? প্রতিস্থাপিত হয়ে গেছে, অর্থাৎ KCl উৎপন্ন হয়ে গেছে, তার মানে কি হয়ে যাবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাহলে পটাশিয়াম আয়োডাইডকে পটাশিয়ামটা ওখানে গিয়ে ক্লোরিনে ঢুকে গেছে। এখন পটাশিয়ামটা কি অধিকতর সক্রিয় ক্লোরিনের থেকে, তাহলে অবভিয়াসলি ক্লোরিনের জায়গাটা মানে ক্লোরিনে গিয়ে পটাশিয়াম অধিকার করে নিয়েছে। প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি মানে আমরা কি জানি? মনে করো রোধের সঙ্গে তার যে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, রোধের সঙ্গে তার প্রস্থচ্ছেদের একটা তারের পরিবাহের যে প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি? L/A, বা আর ইকুয়াল টু আমরা বলতে পারি S ইন্টু L/A। এসটা কি? রেজিস্টিভিটি স্যার, তাহলে এস ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এস ইকুয়াল টু বলতে পারি যে আর ইন্টু A/L। আর মানে কি? আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, মানে এসটা কি? এসটা হচ্ছে রেজিস্টিভিটি। দেখো ইউনিটটা যদি মনে নাও থাকে কি করে বের করবে? আর এর ইউনিট কি? ওহম, তাহলে ওহম লিখছি, ওহম ইনটু এরিয়া, এরিয়ার ইউনিট কি হয়? মিটার স্কয়ার হয়।
ডিভাইড বাই লেন্থ, লেন্থ কি হয় মিটার হয়, তাহলে মিটার মিটার স্কোয়ার কেটে দাও, তাহলে কি হচ্ছে ওহম ইন্টু মিটার, তাহলে ওহম মিটার হয়ে যাবে এখানটা সঠিক উত্তর। নেক্সট, একটি বস্তুকে 15 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের অবতল আয়নার সামনে 30 সেন্টিমিটার দূরত্ব স্থাপন করে যে ছবিটি তৈরি হয়েছে। দেখো অবতল আয়না, তাহলে অবতল আয়নার বলেছে ফোকাল দৈর্ঘ্য কত, এখানে ফোকাস থাকবে, তাহলে এখানে ফোকাস এখানে স্থাপন করেছে কত না, এখানে এখানে হচ্ছে 15 সেন্টিমিটার ফোকাস স্থাপন করেছে 30 সেন্টিমিটার, মানে ডবল ফোকাস। আর ডবল ফোকাস মানে কি সেন্টার অফ কার্ভেচার, তাহলে সেন্টার অফ কার্ভেচারে আমার বস্তুটা রয়েছে, কারণ এটা হচ্ছে আমার 30 সেন্টিমিটার আর এটা হচ্ছে আমার 15 সেন্টিমিটার। তাহলে যখনই সেন্টার অফ কার্ভেচারে একটা বস্তুকে রাখবো তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অবভিয়াসলি কি হবে সেন্টার অফ কার্ভেচারেই গঠিত হবে, অর্থাৎ যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কি হবে, সেটা হয়ে যাবে সদ প্রতিবিম্ব, সেটা হয়ে যাবে উল্টানো প্রতিবিম্ব, উল্টানো বা অবশীর্ষ প্রতিবিম্ব, তাই তো, হ্যাঁ অবশীর্ষ প্রতিবিম্ব, এবং বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব হবে, বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব হবে। ঠিক আছে, এতগুলো কথা বলে দিলাম, কিন্তু এতগুলো জিনিস তো নেই এখানে। কি হচ্ছে সদ উল্টানো, উল্টানো তো হবেই, অবশ্যই উল্টানো হবে, সদ এবং উল্টানো হয়ে যাবে সঠিক উত্তর। ভার্চুয়াল তো হবেই না, আর খাড়াও হবে না। আর মনে রাখবে খাড়া বা সোজা বা রিজু বা সমশীর্ষ তখনই হবে যখন ওটা ভার্চুয়াল হবে। কখনো সদ এবং ভার্চুয়াল, এই সদ এবং তোমার হচ্ছে সমশীর্ষ একসাথে হতে পারে না, অসদ হতেই হবে ওকে। দর্পণের ক্ষেত্রে যদি সমশীর্ষ হতে হয় তখন ওকে অসদ হতেই হবে। ঠিক আছে, যেটা আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখতে পাই। নেক্সট প্রশ্ন বলছে বেকিং সোডার রাসায়নিক সূত্র CaSO4 তাই কি? এটা কার রাসায়নিক সূত্র, এটা কার রাসায়নিক সূত্র বলো? কি বলেছিলাম, প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, প্লাস্টার অফ প্যারিস, তাহলে এটা ভুল রয়েছে স্টেটমেন্টটা। বেকিং সোডা ব্যবহার করা হয় খেলনা তৈরির জন্য, সাজসজ্জার জন্য না, প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। দুটোতে যদি প্লাস্টার অফ প্যারিস ঢুকে দেওয়া হয় তাহলে দুটো সঠিক হয়ে যাবে, বাট বেকিং সোডার জন্য উভয় কিন্তু মিথ্যা, উভয় বিবৃতি মিথ্যা। কনসেপ্ট না থাকলে পারবে না। নেক্সট প্রশ্ন দেখো, একটি বস্তু 12 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের প্রধান অক্ষে 18 সেন্টিমিটার দূরত্ব স্থাপন করা লেন্স দ্বারা উৎপাদিত বিবর্ধন এবং চিত্র হয়। দেখো এই যে প্রশ্নটা দেখো ভালো করে বুঝবে, একটা উত্তল লেন্স দিয়েছে, উত্তল লেন্সের কত 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এখানটা হচ্ছে 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এবার যদি দেখো 12 সেন্টিমিটার যদি ফোকাস দৈর্ঘ্য হয় তাহলে কি হবে না, বস্তুটা কোথায় স্থাপন করেছি আমি 18 সেন্টিমিটার দূরে, মানে 12 থেকে এই জায়গাটা বস্তুটাকে স্থাপন করেছি। তাহলে যেহেতু বস্তুটাকে এখানে স্থাপন করা হয়েছে তাহলে অবশ্যই কি হবে দেখো না, অবশ্যই যেটা বিবর্ধনটা গঠিত হবে সেটা কি গঠিত হবে, অবশ্যই সেটা কিন্তু ছোট প্রতিবিম্ব গঠিত হবে, মানে অবশ্যই কি হবে একের থেকে ছোট হবে, একের থেকে কম হবে, এবং হচ্ছে কি হবে না, এবং উল্টানো হবে। একদম ঠিক কথা। যেহেতু যেহেতু এটা কোথায় গঠিত হচ্ছে দেখো, এখানটা আমার 2f আছে, 2f এবং f তার মধ্যিখানে রয়েছে, আর 2f এবং f এর যদি মধ্যিখানে থাকে তাহলে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা কি রকম গঠিত হয়, যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা ছোট হয়, কি হবে বড় হবে অবভিয়াসলি। বুঝতে পারছো? বুঝতে পারছো না, চলো এটা করিয়ে দিই তোমাদের। দর্পণের ক্ষেত্রে যতটা সহজ অ্যাপ্রক্সিমেশন করা, উত্তল লেন্সের ক্ষেত্রে সহজ নয়, তাই তোমাদের এটা করিয়ে দিই। চলো কি করে করব, 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ ইকুয়াল টু কি দেবো 12 সেন্টিমিটার, কি বলেছে উত্তল লেন্স, তাহলে +12। আচ্ছা, প্রধান অক্ষের উপর 18 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হয়েছে, তাহলে ইউ ইকুয়াল টু কত -18। আমি বলেছি যে ইউর ক্ষেত্রে কিন্তু দেখার দরকার নেই ডিজিট, বিবর্ধন কত মানে ভি বের করতে, ভি ইকুয়াল টু কত, তাহলে আমরা কি জানি 1/v - 1/u ইজ ইকুয়াল টু 1/f, তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত হবে 1/f প্লাস 1/u, তাহলে দেখো 1/f মানে কত 1/12 মাইনাস হচ্ছে 1/18, তার মানে আমি যদি 36 নিই, 12 3 36, 18 2 36, অর্থাৎ বলতে পারি ভি ইকুয়াল টু কত 36, ভি ইকুয়াল টু কত 36। এবার তুমি এম ইকুয়াল টু করো, এম ইকুয়াল টু কি হয় ভি বাই ইউ, ভি কত, ভি আমরা পেয়েছি 36 আর ইউ কত -18, তার মানে দেখো 18 2 36 অর্থাৎ -2। আমি বারবার বলেছি এম ইকুয়াল টু -2 মানে কিন্তু একের থেকে ছোট নয়, মাইনাসটা এখানে ডিনোট করবে যেটা সদ প্রতিবিম্ব নাকি অসৎ প্রতিবিম্ব, এটা হচ্ছে মাইনাসটা ডিনোট করছে, এটা বিবর্ধনে যদি মাইনাস থাকে এটা বোঝাবে এটা সদ প্রতিবিম্ব, এবং সদ মানেই উল্টানো, এটা বলেছি। তাহলে এটা মাইনাসটা ডিনোট করছে সদ প্রতিবিম্ব এবং উল্টানো, বাট আমি সবসময় এম এর যখনই মড এম এর ডিজিট নেবো >1 এবং মড এম এর ডিজিট নেবো <1, কখনোই কিন্তু এর ভ্যালুটা আমি মাইনাসে নেব না, নেগেটিভে নেব না, অর্থাৎ 2 মানে 2 ভ্যালুটা নেবে, চিহ্নটা নেবে না, কারণ চিহ্নটা ডিনোট করছে সৎ প্রতিবিম্ব নাকি অসৎ প্রতিবিম্ব। মাইনাস মানে হচ্ছে সৎ প্রতিবিম্ব
এবং উল্টানো প্রতিবিম্ব। সৎ মানেই উল্টানো, আর অসৎ মানে কি হবে? সোজা। সৎ মানেই উল্টানো, অসৎ মানেই সোজা। তাহলে অর্থাৎ 2 মানে আমি কি বলতে পারি? 1 থেকে বড়। আর 1 থেকে ছোট কোনগুলোকে বলবো? 0.3, 0.5 এইগুলোকে বলবো 1 থেকে ছোট। তাহলে এখানে কি হয়ে যাবে? 1 থেকে বেশি এবং হচ্ছে উল্টানো। 1 থেকে বেশি এবং হচ্ছে উল্টানো, একদম ঠিক। সোজা তো হবেই না, সোজা হলে অসৎ প্রতিবিম্ব হতে হতো। বোঝা গেছে? চলো নেক্সট। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, এই অঙ্কটা যদি না বোঝা যায় তাহলে আমার প্রিভিয়াস ক্লাস দেখবে লেন্সের অঙ্ক, আমি আবার তোমাদের লেন্সের অঙ্কের নেক্সট পার্ট আনছি, বুঝতে পারবে। আর যাদের যা সমস্যা এই প্রত্যেকটা ক্লাসের আমার কমেন্ট বক্সে পিন করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কোনো উত্তর নিয়ে ডাউট থাকলেও কমেন্ট করবে। কিছু কিছু উত্তরে যদি ডাউট থাকে আমি সেটা কারেকশন করে দিই, আমি সেটা বলে দিই, কিন্তু 100% জেনুইন কন্টেন্ট তোমরা কিন্তু এখান থেকেই পাবে। তো এই ছিল আজকের ক্লাস পার্ট 21 থেকে। বাকি পার্টগুলো আস্তে আস্তে ঝড়ের গতিবেগে আসছে, ম্যারাথন ক্লাস আসছে, ম্যাথ যেই আসছে, এনটিপিসি শুরু করে দিয়েছি। কাল থেকে তোমাদের এএলপি টেকনিশিয়ানের ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এনসিআইটি সিরিজটাও চলবে আস্তে আস্তে। আমার শরীরটা একটু খারাপ, তাই তোমাদের ক্লাসটা আনতে ডিলে হচ্ছে। আমার এখনো ঠান্ডা লেগে আছে। আগামী দিনে যদি ক্লাস ডিলে হয় তখন বুঝবে যে সোমনাথ স্যার অসুস্থ রয়েছে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ প্রত্যেককে, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর যারা সায়েন্স ব্যাচে ভর্তি হতে চাও, স্পেশালি সায়েন্স ব্যাচে, লাস্ট কয়েকটা আমি অ্যাডমিশন কল দিচ্ছি, লাস্ট অ্যাডমিশন কল, কারণ কিছুদিন পর তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। যারা বুঝতে চাও যে এখানে অনেক জায়গায় প্রচুর কোচিং ইনস্টিটিউটে প্রতারিত হওয়ার পর আমার কাছে ফোন কলস এসছে, তাদের আমি ভর্তি দিয়েছি, তারা যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, মক টেস্ট দিচ্ছে। যারা ভর্তি হতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ প্রত্যেককে।